আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়ামিল সংক্রান্ত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, রাজশাহী বোর্ড 2023 সালে যে 7 নং প্রশ্নে রেওয়ামিল এসেছিল, তো ডান দিকে যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি, তো ওই প্রশ্নের ক নাম্বারে বলছে যেসব দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করো। তো সাধারণত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মজুদ পণ্য, তাই না? প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, এগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপর অব্যবহৃত মনিহারি, সম্ভাব্য দায়। কিন্তু এই অঙ্কে কী কী আছে সেটা দেখতে হবে। তো যাই ক নাম্বারের সমাধানের জন্য, যে বাম দিকে আমি এইভাবে ছক অঙ্কন করে নিলাম, বাম দিকে উত্তরের অংশ আর ডান দিকে প্রশ্ন দেখে দেখে বাম দিকে উত্তর লিখব। তো প্রথমত এই যে মজুদ পণ্য উপরে দুইটা আছে, একটা প্রারম্ভিক একটা সমাপনী। যে 31/12 যেটা লেখা আছে এটা হচ্ছে সমাপনী, 30,000 টাকা, এটা লিখব। সমাপনী মজুদ পণ্য এই 30,000 টাকা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই যে ব্যাংক জমা, একটা 1 তারিখ আছে, একটা 31 তারিখ আছে। তো ব্যাংক জমা আবার 1 তারিখের যেটি, সেটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। ব্যাংক জমা এবং হাতে নগদ, প্রারম্ভিকটা রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক বলতে 1/1। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, সমাপনী মজুদ পণ্য আর মনিহারি, এই দুইটা সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। মানে মনিহারির পাশে যদি 31/12 থাকে অথবা শেষ তারিখ থাকে, আর মজুদ পণ্যের পাশে যদি শেষ তারিখ থাকে, এই দুটো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না সমাপনী। আর প্রারম্ভিকের মধ্যে যেমন ব্যাংক জমার পাশে যদি 1/1 লেখা থাকে, সেটা রেওয়ামিলে লিখতে হবে না। হাতে নগদের পাশে যদি 1/1 লেখা থাকে, তাহলে রেওয়ামিলে লিখতে হবে না। ব্যাংক জমা অতিরিক্তের পাশে 1/1 লেখা থাকলে সেটাও রেওয়ামিলে লিখতে হবে না। এবার কি করব, এই দুইটা যোগ করে এইখানে লিখব। এটা হচ্ছে আমাদের মোট, যা রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যখন আমরা এই তথ্যের আলোকে এই যে খ নাম্বারের রেওয়ামিল প্রস্তুত করব, তখন এই দুটো কিন্তু লিখব না রেওয়ামিলের মধ্যে। আচ্ছা, এবার খ নাম্বারের সমস্যার সমাধানের চেষ্টা করি। খ নাম্বারে রেওয়ামিল প্রস্তুত করার জন্য, তো রেওয়ামিল যেহেতু তোমরা পারবে, সেজন্য আমি কোনগুলি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে তার পাশে ক্রেডিট লিখে দিব, আর যেগুলি বসে না রেওয়ামিলে তার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখবো। বাকিগুলো ডেবিট দিকে বসবে। আমি বুঝিয়ে দিচ্ছি রেওয়ামিলটা কীভাবে প্রস্তুত করতে হবে। রেওয়ামিলের ছক তো আমরা নিশ্চয়ই পারি, আমরা যেহেতু বোর্ড প্রশ্নের সমাধান করছি, ইতিপূর্বে রেওয়ামিল শিখেছি। রেওয়ামিলের ছক জাবেদা ছকের মতো। এবার প্রথম থেকে আসি। এই যে কোনগুলি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না তার পাশে ক্রস চিহ্ন দিই। আমি মূলত বুঝিয়ে দিচ্ছি কীভাবে রেওয়ামিলটা তোমরা কোনটা কোন দিকে লিখবে সেইটা। মজুদ পণ্য 31/12, এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, পাশে ক্রস দিয়ে রাখলাম। ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1, এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। এই দুটো রেওয়ামিলে আমরা লিখব না। এবার কোনগুলি ক্রেডিট দিকে বসে তার পাশে ক্রেডিট লিখে রাখে। এই যে মূলধন রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, ক্রয় ফেরত রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, বিক্রয় রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, শিক্ষানবিশ সেলামি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে। শিক্ষানবিশ ভাতা কিন্তু আবার ডেবিটে বসে। তো ডেবিট যেগুলি আছে তার পাশে কিছু লিখছি না, ফাঁকা রাখছি। অনাদায়ী পাওনার সঞ্চিতি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে, বকেয়া বেতন রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে। আর 2টা রেওয়ামিলে লিখতে হবে না, তার পাশে ক্রস দিয়ে রাখছি। আর বাকি যেগুলি আছে, যেমন প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, বিক্রয় ফেরত, শিক্ষানবিশ ভাতা, মজুরি, নগদ তহবিল, এই যেগুলির পাশে আমি কিছু লিখি নাই, এইগুলি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। তো আমরা এখন নিশ্চয় রেওয়ামিল তৈরি করতে পারবো কোনগুলো ক্রেডিটে বসবে আর কোনগুলো লিখতে হবে না। আমি পাশে সিগন্যাল দিয়ে রাখছি, বাকিগুলো ডেবিট দিকে বসবে। তো আমি একটা কাজ করি, রেওয়ামিলের যোগফলটা পাশে লিখে রাখি। রেওয়ামিল প্রস্তুত করার পরে যোগফল এইটা হবে 7,53,500, এইটা রেওয়ামিলের যোগফল হবে। তোমরা মিলিয়ে দেখবে। তোমরা আশা করি রেওয়ামিলটা এখন পারবে, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি। এবার গ নাম্বারে যাব। গ নাম্বারে কী বলেছিল, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। তো এই যে বাম দিকে আমি মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ণয় করার জন্য এইখানে মুনাফা জাতীয় আয় লিখব, কারণ এর উত্তরটা একটু বড় হবে, এক পেজে ধরবে না। এখানে মুনাফা জাতীয় আয়গুলি লিখব, পরের পেজে মুনাফা জাতীয় ব্যয় লিখব এবং পার্থক্য নির্ণয় করব। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে মুনাফা জাতীয় আয় কোনগুলি। তো মুনাফা জাতীয় আয় বলতে ইনকাম, আয় বোঝায়। যেমন এই যে বিক্রয়, লক্ষ্য করি
3,90,000। বিক্রয়টা আমরা প্রথম ঘরে লিখে এখান থেকে ফেরত বাদ দিব। বিক্রয় ফেরত কিন্তু বাদ যাবে, এই যে উপরে বিক্রয় ফেরত 4,000। ভালো করে লক্ষ্য করি, বিক্রয় দেওয়া আছে 3,90,000, ওইটা লিখেছি। সেখান থেকেই বিক্রয় ফেরত বিয়োগ করব, বিয়োগ করে আমরা শেষের ঘরে লিখব। এটাকে নিট বিক্রয় বলা হয়। এবার শিক্ষানবিশ সেলামি আছে, এই শিক্ষানবিশ সেলামি, এটাও কিন্তু মুনাফা জাতীয় আয়, 42,000 টাকা। এটাও তো এবার আমরা এই দুটো যোগ করে নিচে লিখব। এইটার নাম হচ্ছে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট মুনাফা জাতীয় আয়। এখন আমাদের বলেছিল মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে। এক পেজে ধরবে না, আমি এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ লিখলাম, তোমরা একটা ছকের মধ্যে করবে। আমি দুইটা ছকে আলাদা আলাদা 2 পেজে দেখাচ্ছি, যেহেতু এখানে ধরবে না সেই জন্য, কিন্তু তোমরা এক ছকের মধ্যে করবে, সমস্যা নেই। তো বাকি অংশই যে এখানে আমি সমাধান করব, বাকি ছকের অংশ এখানে লিখলাম। এখানে মুনাফা জাতীয় ব্যয়গুলি আগে লিখি। প্রারম্ভিক মজুত পণ্য আমরা মাঝের ঘরে প্রথম ঘরে লিখব। এর সাথে ক্রয় লিখব, এই যে ক্রয় 2,60,000। ক্রয়টা প্রথম ঘরে লিখে ক্রয় থেকে ফেরত বাদ দিব, প্রথমে লিখবো এইখানে। যেহেতু ঘর এখানে 3টা টানলে ভালো হতো, জায়গা সেভ করার জন্য 2টা ঘর টেনেছি। তো ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, এটা কোথায় পেলাম? এই যে ক্রয়, এই তথ্যের আলোকে এখানে ক্রয় 2,60,000, এখান থেকে ক্রয় ফেরত বিয়োগ করব 5,000। 2,60,000 থেকে 5,000 বিয়োগ করলে 2,55,000 থাকে, এটা আমরা লিখব। আর কি আছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে? মজুরি আছে, এই যে মজুরি লিখব, এই যে মজুরি 24,500। এবার এই 3টা যোগ করে নিচে লিখব। এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ হবে, এই যে সমাপনী মজুত পণ্য 30,000, এটা বিয়োগ করব। তো এইখানে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার সময় আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এই যে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, প্রত্যক্ষ খরচ, মজুরি, এগুলো যোগ করে যা হয় 3,84,500। এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, এই সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, বিয়োগ করে আমরা এখানে লিখব। এইটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে আরও কিছু অন্যান্য খরচ আছে, পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মধ্যে প্রথম থেকে একটু দেখতে দেখতে আসি কী কী আছে। এই যে শিক্ষানবিশ ভাতা আছে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বিশেষ করে অনাদায়ী পাওনা থেকে বিয়োগ হয়। এখন অনাদায়ী পাওনা তো নাই, সেজন্য আমরা এই ব্র্যাকেট দিয়ে রাখবো। এই যে শিক্ষানবিশ ভাতা লিখলাম, এবং এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, এটা থেকে এটা বিয়োগ করে লিখব। তো এইটা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা মূলত অনাদায়ী পাওনা থেকে বিয়োগ হয়। অনাদায়ী পাওনা নাই, সেজন্য না থাকলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখবো। যখন যোগ করব তখন যোগ করার সময় এটা বিয়োগ করে লিখব। এইবার এই দুটো যোগ করব, যোগ করে আমাদের এখানে হলো 4,35,000। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের প্রশ্নে কি বলেছিল? মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে। এবার পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য হবে 7,000 টাকা। কীভাবে 7,000 টাকা হলো? মুনাফা জাতীয় আয় পেয়েছিলাম 4,28,000, আর মুনাফা জাতীয় ব্যয় পেয়েছি 4,35,000। তো এই 4,35,000 থেকে যদি 4,28,000 বিয়োগ করি, তাহলে এই 7,000 টাকা হবে, যেটি পার্থক্য। এইভাবে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি মূলত রেওয়া মিলটা বিশেষ করে মাঝখানে যে খ নাম্বারের, আমি এটার সম্পূর্ণ সমাধান না করে তোমরা কিভাবে করবে বুঝিয়ে দিয়েছি। আশা করি ওটা তোমরা বাসায় করে উত্তরটা মিলিয়ে দেখবে হয় কি না। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল রেওয়া মিল সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।